দেখো, আমি তোমাদের কিন্তু বলছিলাম যে 1 মাসের মধ্যে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংটা শেষ করব। সেম একইভাবে ফিনান্সেরও কিন্তু কার্যক্রম ওই 1 মাসের মধ্যে আমরা শেষ করব। এই জন্য কিন্তু সেম ওয়েতে আমরা আগাচ্ছি। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওপর টোটাল 5টা ক্লাস নিয়েছি এবং আমরা বিগত সালের কোশ্চেন গুলা সমাধান তো করছি একই সঙ্গে শিখেছি কিভাবে করতে হবে। লেকচার শিট পিডিএফ দেওয়া আছে। বাকিটা কিন্তু তোমাদের দায়িত্ব। এই জিনিসগুলো আসলে ট্যাবলেট করে খাওয়ানোর মতো না, বা তোমার গায়ে বা তোমার হাতে বা তোমার মাথায় আমি স্পর্শ করাই দিলাম তুমি শিখে গেলা, বিষয়টা এমন না। সব এখন তোমার হাতে। তোমাকে একটু সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে, যেমন ইলিয়াস করতেছে। ইলিয়াস কিন্তু ধুমচে প্র্যাকটিস করতেছে। তো যে বসে না থেকে হচ্ছে না কিন্তু তারপরে চেষ্টা করতেছে, সে দেখবে একটু পর পারবে এবং সেই পরীক্ষা ভালো করবে। 4 ঘন্টা পরীক্ষা, চারটিখানি বিষয় না। তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু হচ্ছে দ্বিতীয় সেকশনে আছি। এভাবেই কিন্তু আমি শেষ করে দেব। সবে তো 11 তারিখ, দেখবা যে জুলাই মাসটা শেষ হইতে হইতে একদম এই পর্যন্ত চলে আসছে। একটুতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দ্বিতীয় যে সেকশনটা বা যে এই পিডিএফটা দিয়েছি, এই পিডিএফ কিন্তু পাবলিকলি করে দিয়েছি, সবাইকে দিয়েছি। দেখো, এত ফ্রিলি এত কিছু কষ্ট করে তোমাদের সবার জন্য এই জিনিসগুলো আমি করে দিতেছি, কিন্তু তোমরা ওই জিনিসটা অতটা সিরিয়াসলি নিতেছো না, ক্লাসগুলো শেয়ার করতেছো না, বা হোমওয়ার্ক গুলো করতেছো না, মানে এক কথা কথা শুনতেছো না। তো পরে ইনশাল্লাহ পরীক্ষার হল রুমে গিয়ে ছাপার করবা বলে আমি মনে করি। তো যাই হোক না কেন, ক্লাসটা শুরু করে দেই অতিরিক্ত বিষয় না বলি। দেখো, জেনারেল জার্নাল, এখানে পিরিয়ডিক সিস্টেম এবং পারপেচুয়াল সিস্টেম, এই দুইটা সিস্টেম। তো পিরিয়ডিকটাকে আমরা জেনারেল বলতেছি, আর পারপেচুয়াল সিস্টেমটাকে তো নর্মালি পারপেচুয়ালে বলতেছি। তো আমি গতদিনই ক্লাসে বলছিলাম এই জায়গা থেকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে একদম প্রায় 100% কোশ্চেন আসবে, 10 মার্কের একটা। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট 100% আসবে। এখন অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের আসবে কিনা এর কিন্তু নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। কারণ বিগত সালের 2010 থেকে 23 সাল পর্যন্ত যদি কোশ্চেন গুলো দেখো, কোনো নিশ্চয়তা নেই, কখনো করছে কখনো কোশ্চেন করেনি। তো স্বাভাবিকভাবে আসতেও পারে, নাও আসতে পারে। তবে হ্যাঁ, এই প্র্যাকটিসটা লজ যাবে না, কারণ ইংলিশ ওয়ার্ড গুলো শিখতেছো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের বিষয়গুলো শেখা হচ্ছে। বোঝা গেল? অনেক ভাবেই উপকৃত হচ্ছে। যদি আবার কোশ্চেন আসে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে, স্পেশালি পারপেচুয়াল নিয়মে তোমাদের কোশ্চেন আসতে পারে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের। তো আসো, আসলে কোশ্চেন আসছিল কিনা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের 1 নম্বর, সরি 1 নম্বর ক্লাস না, তো জেনারেল জার্নালের উপর 1 নম্বর ক্লাস, কিন্তু আমাদের মূল সলভ ক্লাস হচ্ছে 5 নম্বর। ঠিক আছে? তো আমি 2010 সাল থেকে 14 সাল পর্যন্ত টোটাল মনে হয় 5টা কোশ্চেন এখানে দিয়েছি। তো এখানে এমন একটা কোশ্চেন যেটা 2013 সালের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স সবার জন্যই ছিল। দেখো, তোমরা যারা আমাদের 7 কলেজ বেঁচে আছো, তোমরা কে জানি আমারে বললো যে ভাই আপনি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করাচ্ছেন। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ছিল 7 কলেজ। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ছিল 7 কলেজ। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আন্ডারে ছিল। এবং এমন কি এখনো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হুবহুব তুলে দেয় 7 কলেজে, হুবহুব। সেটাই তো প্রমাণ আছে। তো সুতরাং তোমরা যারা 7 কলেজের অলরেডি এডমিট হইছো, ওই সেম জিনিস ভাই, একই জিনিস। তোমাদের আর কিভাবে বলবো, এই সেম জিনিসগুলো আমরা ইউনিভার্সিটিতে করে আছি, এই একই এন্ট্রি, একই বিষয়, একই জিনিস। তো সুতরাং তোমার যদি সঠিক জ্ঞানটা থাকে কিভাবে সলভ করতে হবে, ন্যাশনালের কোশ্চেন বলো, প্রাইভেটের কোশ্চেন বলো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বলো, আর 7 কলেজের কোশ্চেন বলো, ডাজেন্ট ম্যাটার ভাই, তুমি পারবা। বুঝতে পারলাম? কারণ ওই দিন শেষে ওই সবাই পার্সেসে করতেছে, সেলসে করতেছে। হ্যাঁ, অ্যাকুড হচ্ছে, প্রিপেইড হচ্ছে। এর বাইরে কি কোনো লেনদেন হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে নিশ্চিন্তায়, মানে দুশ্চিন্তা ছাড়াই প্র্যাকটিস করো, শেখো। ওকে? আচ্ছা, এই সেম কোশ্চেনটা যেটা 2013 সালে, ওই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটা না। এখানে যে কোশ্চেনটা আমি তোমাদের দেখাচ্ছি, এই কোশ্চেনটা মূলত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2004, 2017 এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের 19 সালের, আমি যেখান থেকে নিয়েছি সেখানে এই ডেটটাই ছিল। কিন্তু এই কোশ্চেনটার আদলেই 2013 সালে একটা কোশ্চেন আছে, ওখানে এ কার বি কার পি কার দিয়ে আর কি সবকিছু দেওয়া আছে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা একটু সলভ করি, কারণ এটা হলো পারপেচুয়াল সিস্টেমের কোশ্চেন। এইটা পারপেচুয়াল সিস্টেমের কোশ্চেন। তো
আমি তোমাদের যে নিয়মগুলো বলছিলাম যে পারপেচুয়াল সিস্টেমের কোশ্চেন তোমরা বুঝবা কিভাবে, পারচেস এবং সেলস রিলেটেড ট্রানজেকশন গুলো দেখবা। তো এখানে পারচেস তো দেখতেছি, পারচেসে ইনভেন্টরি কথাটা নাই, তাহলে তো আমাকে সেলস রিলেটেড ট্রানজেকশন দেখতে হবে। তাহলে সেলস রিলেটেড ট্রানজেকশন গুলো দেখতেছি, ও শুধু সেলস রিলেটেড কথাগুলাই আছে, তার মানে কি এটা পিরিয়ডিক নিয়ম অনুসারে, মানে নর্মাল ভাবে এটা পিরিয়ডিক সিস্টেমের প্রশ্ন কিন্তু না। এই উপরে দেখো, উপরে কাহিনী দেওয়া আছে, উপরে প্রত্যেকটা পণ্যর ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে প্রত্যেকটা পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে, এবং মজার বিষয় সুন্দরভাবে বলেও দিয়েছে যে মাসুদ মোটরস ইউজ এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তার মানে মাসুদ মোটরস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করতেছে। তো সুতরাং আমাদের মাসুদ মোটরসের এই যে কোশ্চেন গুলো আছে এগুলো আমাদের পারপেচুয়াল সিস্টেমে করে দেখাতে হবে। যদি এটা না থাকতো কেমনে বুঝতা যে এটা পারপেচুয়াল নিয়মে করতে হবে, এই জায়গাটা থেকে তোমাকে বোঝা লাগতো। কিভাবে বুঝবো, দেখো 1 জুন 1, 2016 নিউ কার ইনভেন্টরি অফ টাকা 2,88,000 টাকা, হুইজ যে এর মধ্যে বা যার মধ্যে এ মডেল 4 কার্স টাকা 30,000 পার কার, মানে হচ্ছে এ মডেল নামে 4টা কার আছে, গাড়ি আছে, প্রত্যেকটা কারের মূল্য 30,000 টাকা, মানে ক্রয় মূল্য, ঠিক আছে। বিটা বি মডেলের কার আছে 3টা, প্রত্যেকটার মূল্য হলো 32,000 টাকা। সি মডেলের কার আছে 2টা, প্রত্যেকটার মূল্য কত, 36,000 টাকা। ডিউরিং জুন ফলোইং পারচেস সেলস ওয়ার মেড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট বলে দিয়েছে যে সবকিছু ধারে হয়েছে, এগুলো পড়তে হবে ভাই, পরে পরে বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে না পারার কারণেই তো পরীক্ষায় পারবা না। সহজ কোশ্চেন, পারা কোশ্চেন, কিন্তু পরীক্ষার হলে পারবা না। তাহলে দেখো অন অ্যাকাউন্টে পারচেস করছে, সেলসও করছে, তার মানে এখানে ক্যাশ আসবে না, সবগুলো কি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট এই পেবল, এগুলাই শুধু আসবে। আচ্ছা, এখন এখানে 5 নাম্বার ট্রানজেকশনটা দেখো, এখানে বলছে এই যে দেখো রিকোয়ারমেন্ট অথবা রিকোয়ার্ড, যেটা তোমাকে তৈরি করতে হবে, বলছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো এখন আমরা কিভাবে জার্নাল করি, এটা আসলে করা নাই, আমি একটা জার্নালে ছকে নিতেছি তোমাদের সামনে, এভাবে না, আমি এখানে নিজেও নিতে পারবো। আচ্ছা, নিয়ে নেই। তোমরা তো জানো এই যে তারিখের ঘর, ঠিক আছে, পুরাটাই বিবরণ, এটা হলো রেফারেন্স, এটা ডেবিট টাকা ক্রেডিট টাকা, এই যে আমি দিয়ে দিতেছি ডেট, জার্নাল যেহেতু করতে বলছে। এরপর আমরা এখানে টাইটেল দিব, ঠিক আছে, আমরা এখানে হলো টাইটেল দিতেছি। আচ্ছা, এরপর হচ্ছে লেজার পৃষ্ঠা অথবা রেফারেন্স, তোমরা তো বোঝো জাবেদার ঘর, এখানে হলো ডেবিট টাকা, এরপর হলো এখানে পরবর্তীতে হলো আমাদের হলো ক্রেডিট টাকা। এটা আমাদের জাবেদার ঘর কিন্তু অলমোস্ট হয়ে গেল। এখন আমরা এক একটা জাবেদা কিন্তু বসাবো। তো জাস্ট এই যে পরবর্তী, পরবর্তীতে আমরা জাবেদা ট্রানজাকশন করার জন্য এভাবে তো করে নেবো, আমি তো এভাবে করতেছি, তোমাদের পুরো দমে ঘর কাটতে হবে তাই না, তোমাদের পুরো দমে এইভাবে ঘর থাকে, এই যে তোমরা এইভাবে কাটলা, তাই না, এইভাবে কাটবা। তো আমার আবার ওভাবে করতে গেলে একটু ডিস্টার্ব হবে, এই কারণে ট্যাব দিয়ে একটা একটা করে করতে হবে। তো যাই হোক, আমরা সাল কিভাবে লিখবো আমি একদম প্রথম থেকে শিখাচ্ছি, যারা কিচ্ছুই পারো না। আমরা সুন্দরভাবে সালটা দেবো আগে জাবেদা করার জন্য, 2016, ঠিক আছে। আমি এভাবেই কিন্তু ক্লাসগুলো নিতে চাচ্ছি। জুন 2000, সরি জুন হলো 1 তারিখে, 1 তারিখে এই লেনদেন গুলো আছে, ইনভেন্টরি আছে। তো এইটার আমরা জাবেদা না দিলেও পারবো, বা জাবেদা দেওয়ার দরকার নাই। হুম, এই জিনিসটা জাবেদা দেওয়ার দরকার নাই, তোমরা চাইলে আবার জাবেদা দিতেও পারো। এই 1 তারিখে, জুনের 1 তারিখের এই যে ইনভেন্টরি আছে, এটা জাবেদা দিতেও পারো। কিভাবে জাবেদা দিবে জানো, জাবেদা দিবে এইটা ইনভেন্টরি, এটা কি সম্পদ না, 1 তারিখে যেটা সেটা ক্যাপিটাল হিসেবে দেখাবো, এবং যে ওটা যদি সম্পদ হয় তাহলে সম্পদ হিসেবে দেখাবো। তাহলে আমরা সুন্দরভাবে দেখাবো এই যে ইনভেন্টরি, ইনভেন্টরি আমাদের হলো ডেবিট, ঠিক আছে। অপরদিকে আমরা ক্যাপিটাল করে দিলাম, এটা করাটাই ভালো হবে, এভাবে ক্যাপিটাল আমরা করে দিলাম কত টাকা, 2,88,000 টাকা। এই যে এগুলা তোমাদের হাতে কলমে আমি ধরে শিখাচ্ছি, এগুলা তোমাদের এখন একটু খাতা কলমে করতে হবে। তাহলে এইটার ব্যাখ্যা এখানে লিখে দিতে হবে,
হ্যাঁ, ইনভেন্টরি অন হ্যান্ড, আমরা এটা দিয়ে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিলাম। ঠিক আছে, তোমাদের তো এইভাবে ঘর কাটা থাকে, দেখো এই জিনিসটা আমি অবশ্য ক্লোজ করে দিতে পারো, সমস্যা হবে না, এই যে আমি ক্লোজ করে দিলাম, একটা জাবেদা আমার হয়ে গেল। বুঝতে পারছো, একটা জাবেদা কিন্তু আমার হলো। এরপর আমার কবে, জুন 5 তারিখ। হ্যাঁ, এইটা শেখার জন্য মূলত আসা, জুন 5 তারিখ, এই যে জুন, এই যে 5 দিয়ে দিলাম। তাহলে জুন 5 তারিখে কি বলা আছে, জুন 5 তারিখে বলছে যে পারচেস 3 এ কার ফর টাকা 30,000 টাকা ইচ। তাহলে এ কার আগে থেকেই ছিল হচ্ছে 4টা, আবার তুমি 3টে কিনছো তো সমস্যা নাই, তুমি কিনছো তো। আর এটা একটা মোটরস কোম্পানি, কার সম্পদ, গাড়ি বাড়ি এগুলো সম্পদ, কিন্তু এটা মোটরস কোম্পানি বা ব্যবসা, তার মানে কি এই কার ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্যদ্রব্য। সুতরাং এখানে কখনো ওই কার বা ভেহিকেল ডেবিট করা যাবে না, এখানে পার্সেস ডেবিট করতে হবে তোমাকে, পার্সেস ডেবিট করতে হবে। আর অপরদিকে ক্যাশের কথা বলেনি, যার কারণে আমরা এটা অ্যাকাউন্ট পেয়েবল বলবো, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট বলবো। কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা কি, আমাদের পারপেচুয়াল সিস্টেমে লেনদেনগুলো এন্ট্রি করতে বলছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে আমরা এখানে পার্সেস লিখতে পারবো না, আমাদের কি লিখতে হবে, আমাদের এখানে ইনভেন্টরি ডেবিট করতে হবে। তাহলে পারপেচুয়াল নিয়মে যখন আমাদের কোনো পার্সেস থাকবে, তখন আমরা ওইটারে নর্মাল পার্সেস ধরতে পারবো না, আমরা ওইটারে কি করব, ইনভেন্টরি ডেবিট করব। আর যেহেতু ধারে হয়েছে যে বলে দিয়েছে, আমরা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করব। এখন কয়টা টাকা কত হবে, পার কার যদি 30,000 হয়, 3টা কার ক্রয় করছো স্বাভাবিকভাবে, 3 × 9 মানে 90,000 টাকা তুমি কার ক্রয় করছো। এই যে 90,000 টাকা, কে জানি বললো যে পিরিয়ডিক পারপেচুয়ালের সমস্যা হয়, একটু ধীরে সুস্থে মনোযোগ দিয়ে করা লাগবে। তাহলে এই এন্ট্রিটাই তোমাকে এখানে দিতে হবে, যে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট, আমাদের ইনভেন্টরিতে গাড়ি আসলো, এই কারণে আমাদের সম্পদ বাড়লো, আর অপরদিকে আমাদের হলো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট পেবল আমাদের হলো ক্রেডিট করে দিতে হবে, এই যে ক্রেডিট। ঠিক আছে, আমি নতুনদের জন্য কিন্তু ওভাবেই ক্লাসটা নিতেছি। এই পথটা আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে, এই যে আমি ক্লোজ করে দিলাম। তবে আমাদের এখানে কি লিখতে হবে, ব্যাখ্যা লিখতে হয়। তাহলে তুমি এখানে লিখলা যে পারচেস কার অন অ্যাকাউন্ট, এটা লিখলেই হবে। ঠিক আছে, অন অ্যাকাউন্টে তুমি হচ্ছে কার পারচেস করছো। ঠিক আছে, জাস্ট এই কথাটাই তুমি এখানে লিখে দিলা, এবং তুমি তো হিসাব ক্লোজ করলা, কত টাকা, 90,000 টাকা। এই যে 90,000 দিয়ে দিলে ডেবিট, এখানেও তোমাকে ক্রেডিট দিকে সই সই করে 90,000 টাকা দিতে হবে। এই যে এইটা তোমাদের 2 নম্বর এন্ট্রি করা হয়ে গেল। ঠিক আছে, সবগুলো বোল্ড হয়ে যাচ্ছে, একটু নর্মাল বোল্ড হলে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখি, হ্যাঁ বোল্ড না হলে ভালো দেখা যাচ্ছে, যাই হোক। তাহলে এইটা হলো 2 নম্বর এন্ট্রি, জাবেদা কিন্তু হয়ে গেল। এখন এগুলো তো পারবা, কিন্তু এই 9 নম্বর এন্ট্রিটা, এইটা শিকার মতো আছে। আচ্ছা আসো, 9 নম্বর এন্ট্রিতে কি বলা আছে, সোল্ড 2 acres ফর টাকা 36,000 ইচ। মানে 2টা কার, এ মডেলের কার তুমি বিক্রি করছো। ঠিক আছে, এবং প্রত্যেকটা কারের মূল্য কত, 36,000 টাকা। তাহলে সেলস করছো, স্বাভাবিকভাবে আমরা কম বেশি সবাই জানি, যদি নগদে সেলস করি প্রতিষ্ঠানের টাকা আসে। কিন্তু আমাদের প্রশ্নে এই যে এখানে বলেই দিয়েছে, এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে অন ক্রেডিট, তার মানে কি ধারে পণ্য বিক্রি করছি, তার মানে আমরা টাকা পাবো মানুষের কাছ থেকে। এই কারণে আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে আমাদের পার কারের মূল্য কত, পার কারের মূল্য কিন্তু এখানে 36,000 টাকা। তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের কত, 72,000 টাকা আমরা কার বিক্রি করছে। তাহলে আমাদের ক্রেডিট কি হবে, সেলস ক্রেডিট, কারণ আমাদের আয়। সুন্দরভাবে আমরা এখানে 72,000 টাকা লিখলাম। তাহলে এই যে জাবেদাটা দিলাম, এই জাবেদাটা মূলত পিরিয়ডিক সিস্টেমের জাবেদা। তাহলে এই জাবেদাটাকে আমরা কি বলবো, পিরিয়ডিক সিস্টেমের জাবেদা বলবো। তাহলে পিরিয়ডিক সিস্টেমে
সেলসের জন্য একটা জাবেদা দিতে হয়, আর এই ঠিক পারচেস অর্থাৎ ক্রয় মূল্যের জন্য জাবেদা দিতে হয়। দেখো আমরা প্রত্যেকটা কার বিক্রি করছি কত টাকা, 36 টাকা, সরি 36,000, কিন্তু কস্ট পার কার ইজ কিন্তু হলো এখানে 30,000 টাকা। তাহলে এটা কিন্তু উজ্জ্ব আছে, জাস্ট উপরে দেওয়া আছে। তাহলে এটা তোমাকে বুঝে নিতে হবে। নর্মালি ম্যাক্সিমাম কোশ্চেনে সেলস এর সঙ্গে এভাবে সুন্দরভাবে দেওয়া থাকে, তাই না? তোমরা তো এগুলো দেখে শিখছো, কিন্তু এই কোশ্চেনে ওভাবে নাই। অ্যাজ এ রেজাল্ট এই কোশ্চেনটা অনেকে বুঝতেছো না। তাহলে 36,000 জাবেদা তুমি দিলা 72,000 টাকার, কিন্তু ওই গাড়িগুলোর যে ক্রয় মূল্য 30,000 টাকা ছিল, এগুলো জাবেদা কে দিবে? তাহলে আমাদের হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে এই 30,000 যেহেতু 2 টাকার 60,000 টাকার ক্রয় মূল্যের জাবেদা আমাদের দিতে হবে। তাহলে কিভাবে আমরা জাবেদা দিব? আমাদের কস্ট অফ গুডস সোল্ড, ডেবিট, আর অপরদিকে ইনভেন্টরি ক্রেডিট। কেন একটু পর বলতেছি। ইনভেন্টরি অ্যাকাউন্ট আমাদের হলো ক্রেডিট করে দিতে হবে, এবং এখানে টাকা লিখতে হবে কত? এখানে টাকা লিখতে হবে আমাদের হলো 60,000 টাকা, যেহেতু 2টা গাড়ির ক্রয় মূল্য ছিল 30 30, 60,000 টাকা। এই যে আমাদের এখানে এই ট্রানজেকশনটার জন্য 2টা জাবেদা দিতে হবে। একটা জাবেদা দিলাম হচ্ছে আমাদের সেলসের জন্য, আর একটা আমরা জাবেদা দিলাম হচ্ছে কি ওই জিনিসটার ক্রয় মূল্য অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এর কারণে। এখন এই জিনিসটা কেন কিভাবে আসে? এই জিনিসটা মূলত আসে হলো পারপেচুয়াল সিস্টেমের কারণে। পারপেচুয়াল সিস্টেমে বলা আছে যে আপনি সেলসের জন্য জাবেদা দিবেন, আর যেহেতু দৈনন্দিন ভিত্তিতে মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করা হয়, মজুতটা যেহেতু গুদাম ঘরে থাকে, অ্যাজ এ রেজাল্ট গুদাম ঘরে 2টা 30,000 টাকা দামি কার আপনি সেল করতেছেন, মানে গুদাম ঘরের মজুতকৃত কার সেল করলেন, তার মানে কি মজুত পণ্য কমে গেল। এ কারণেই ইনভেন্টরিকে আপনাকে কমাতে হবে। এবং একই সঙ্গে যে পণ্যটা 72,000 টাকা বিক্রি করলেন, ওইটা তো এমনি এমনি আপনি পান নাই, ওইটা আপনাকে হয় কেনা লাগছে, নাহলে উৎপাদন করতে হয়েছে। তাহলে ওই জিনিসটা উৎপাদন করতে যাওয়া অথবা ওই জিনিসটার ক্রয় মূল্যের পিছনে যে খরচটা হয়েছে, ওটা মূলত বিক্রিত পণ্যর ব্যয়। মানে যে পণ্যটা বিক্রি করলেন তার পিছনে যে ব্যয় হয় তাকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। তাহলে বিক্রয় যখন আপনি করবেন, বিক্রিত পণ্যের ব্যয় বাড়বে, আর বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা ব্যয় হিসাবকে কি করব, ডেবিট করে ফেলবো। এই কারণে মূলত এই জায়গায় এই জাবেদাটা আপনাকে দিতে হবে। এবং এই জিনিসটাই কিন্তু আপনারা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাতে ঝামেলায় পড়ছেন, এবং ঝামেলা করছেনও। মনে আছে ঝামেলা করছেন না এগুলো বসাইতে? ওই সেম একই জিনিস এখানে। তাহলে কিভাবে বসাবেন একটু ওইটাও শিখাই দেই। আমরা কি জানি, এ ইকুয়াল এল যোগ ওই, এটা হলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। শখ তো আপনারা কাটেন। তাহলে অ্যাসেট পাশে আপনার কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সেটা কিন্তু আপনি 72,000 টাকা ডেবিট করবেন নর্মালি, যেহেতু ডেবিট হয়েছে। সেলস কিন্তু ক্রেডিট কত, 72,000 টাকা, যেহেতু আয় বাড়ছে। কস্ট অফ গুডস হলে এটা হলো ব্যয়, স্বাভাবিকভাবে এই 60,000 টাকা আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব। ইনভেন্টরি, এটাও কিন্তু আমাদের অ্যাসেট পাশে ঘর থাকে, স্বাভাবিকভাবে আমরা অ্যাসেট পাশে 60,000 টাকা এখানে মাইনাস করি। তবে দিন শেষে দেখেন এখানে 12,000 টাকা যোগ হয়েছে। সেম অনুরূপ ভাবে এখান থেকে মাইনাস করেন, দেখেন 12,000 টাকা উভয় পাশে যোগ হয়েছে। তাহলে দেখেন এইভাবে আপনাকে এই জিনিসটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাতে হবে। এই বোঝা গেল? যারা আমাদের জুমে আছো আজকে তো অনেকে আছো, বুঝতে পারলা? বলো একটু বলো। তাহলে ওই সেম নিয়মে যে দেখো পরেও পারচেস করছে, তাহলে একই জাবেদা হবে, এই যে একই জাবেদা, আর কিচ্ছু নেই এখানে। 10 মার্ক, এখানে 10 মার্ক। পারচেস করছে পার কার 36,000 টাকা, তাহলে 2টা 36 36 আমাদের কথা হচ্ছে 72,000 টাকার কার ক্রয় করা হয়েছে। ওকে, ইনভেন্টরি ডেবিট, পারচেস যেখানে ডেবিট করার কথা সেখানে ইনভেন্টরি ডেবিট হবে, আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। খুবই ভালো। এবার আসেন 14 নম্বরটা। 14 নম্বরেও সেম আপনাকে 2টা 2টা করে জাবেদা দিতে হবে, কারণ এখানে সবকিছু উজ্জ্ব আছে। উজ্জ্ব নেই তো উপরে দেওয়া আছে, কিন্তু আমি আপনি অনেকেই বুঝবো না। আবার বলছে সোল্ড 1 কার ফর টাকা 37,000 টাকা। তাহলে 37,000 টাকার আপনি কার সেল করছেন, তাহলে স্বাভাবিকভাবে এটা জাবেদা দিতে হবে। সেলস করছেন তাহলে জাবেদা দেন, তাহলে সেলস ক্রেডিট।
একটাই যেহেতু 37,000 টাকা, একটাই সেল করছেন, তাহলে যে 37,000 টাকা ধারে যেহেতু করছেন, মানুষের কাছ থেকে টাকা পাবেন, এই তো অ্যাকাউন্ট রিসিভেবল করে দিলেন। এখন এইটা বলে দিয়েছে পারপেচুয়াল সিস্টেম, তাহলে এটার কস্ট তো থাকতে হবে, কিন্তু এখানে তো কস্টটা নাই। তার মানে কি, কস্টটা এই যে দেখেন এখানে দেওয়া আছে। তাহলে এ কারের দাম 30,000 টাকা আপনার কেনা, বি কার কিনছেন 32,000 টাকা করে পার কার, আর সি কার কিনছেন 36,000 টাকা করে। তাহলে আপনি কোন কার সেল করছেন? আপনি কিন্তু এখানে এ কার সেল করছেন, আর এ কারের মূল্য কত? 30,000 টাকা। তার মানে কি, আপনি যে গাড়িটা বিক্রি করছেন 37,000 টাকা, সেটার আবার ক্রয় মূল্য 30,000 টাকা। তাহলে কস্ট অফ গুড সোল 30,000, আর অপরদিকে ইনভেন্টরি 30,000 টাকা। শেষ। কি বোঝা গেল? বলো। এই সেম পরেরটা, পারচেস করছেন, ওকে ফাইন, যেহেতু ধারে পারচেস করছেন, সবই ধারে, এই তো ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। বি কার কয়টা? দুইটা, দুইটা কার, তাহলে 32 32 64,000 টাকা। আবার অনেকে এগুলো দিবে না, গুণ করবে না, মার্ক কম দিবে। এরপর দেখেন আবার কি হয়েছে, এই যে নতুন একটা এন্ট্রি, এটা শেখার মতো আছে, নতুন আর একটা এন্ট্রি আছে, এটা শেখার মতো আছে, এর আগেও আমরা পাইছিলাম। এখানে কি বলা আছে? রিটার্ন ওয়ান বি কার পারচেস অন জুন 20 ফর টাকা 32,000। তাহলে 20 জুন কই গেল? এই তো 20 জুন। তাহলে 20 জুন আমরা পারচেস করছিলাম, ঠিক আছে, বি কারে, বি কার দুইটা কিনছিলাম, তার মধ্যে হয়তো বা কোনো না কোনো কারণে ভালো লাগেনি, আমরা কি করছি, একটা কার ফেরত দিয়েছি। তার মানে যে কার আমরা কিনছিলাম সেই কার আমরা ফেরত দিয়েছি, তাহলে জাবেদা কি হবে? তাহলে এর জাবেদা হবে পারচেস রিটার্ন নামে। তাহলে স্বাভাবিকভাবে যখন আমরা পারচেস রিটার্ন করব, পারচেস ডেবিট হয়, পারচেস রিটার্ন ক্রেডিট হয়, তো স্বাভাবিকভাবে এখানে পারচেস রিটার্ন ক্রেডিট। আর অপর দিকে, ও সরি সরি, হ্যাঁ ঠিক আছে, আর ধারে যেহেতু আমরা পণ্য মানে গাড়ি কিনছিলাম, এ কারণে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল এখানে ক্রেডিট করতে হবে। কত টাকা? 32,000 টাকা। এখানে একটা ছোট্ট কাহিনী আছে। দেখেন নর্মালি পিরিয়ডিক সিস্টেমে যখন আমরা হলো পারচেস করি, তখন তো আমি বললাম পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কিন্তু যখন আমরা পারপেচুয়ালে পারচেস করতেছি, ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এখন ওই পারচেস যখন আমরা রিটার্ন করলাম, তাহলে স্বাভাবিকভাবে আমরা নর্মাল ভাবে জাবেদা দেই পারচেস রিটার্ন ক্রেডিট। আমার ব্যয় কমলো, এ কারণে ক্রেডিট। আর মানুষ টাকা পাইতো, তাকে তো পণ্য ফেরত দিলাম, সে তো আর টাকা পাবে না, এ কারণে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। এটা হলো পিরিয়ডিক সিস্টেমের জাবেদা। কিন্তু সমস্যা হলো আমার তো এখানে পারপেচুয়াল সিস্টেম ফলো করতে হবে। তাহলে পারপেচুয়াল সিস্টেমের মূল প্রতিপাদ্য বিষয় কি জানো, যেটা আমি আগেও বলছি, লেকচার শিটেও বলে দেওয়া আছে। এক কথায় পারচেস, ঠিক আছে, পারচেস ডিসকাউন্ট মানে পারচেস রিলেটেড যা থাকবে, ঠিক আছে, পারচেস, পারচেস ডিসকাউন্ট, পারচেস রিটার্ন, এরপর হচ্ছে ফ্রাইট ইন, FRIGST, হ্যাঁ, ফ্রাইট ইন, এরপর ট্রান্সপোর্টেশন ইন, ঠিক আছে, এমন যতগুলো জিনিস আছে সবগুলো ইনভেন্টরি হিসাবে ডেবিট ক্রেডিট করতে হবে। যেমন পার্সেস ডেবিট হচ্ছে, ইনভেন্টরি ডেবিট হচ্ছে, পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট হচ্ছে, ইনভেন্টরি ক্রেডিট করতে হবে, পার্সেস রিটার্ন ক্রেডিট হচ্ছে, আপনাকে এই জায়গায় ইনভেন্টরি ক্রেডিট করতে হবে। সুন্দরভাবে লেকচার সেটা কিন্তু দেওয়া আছে। তার মানে এই জায়গায় আমাদের পার্সেস রিটার্ন হওয়ার কারণে আমরা এখানে ইনভেন্টরি ক্রেডিট করে ফেলবো, কারণ এটা গুদাম ঘরে ছিল, পরবর্তীতে বের হয়ে গেছে, এই কারণে আমরা ক্রেডিট করে দিলাম, ঠিক আছে। বোঝা গেল তো? এটা কিন্তু একটা নতুন এন্ট্রি ছিল। এবার আসেন, আবার কি করা হয়েছে, আবার সেল করা হয়েছে, এগুলো পারবেন, তারপরেও শিখাই দিতেছি। আবার সেল করছেন কয়টা? সি কার 48,000 টাকা করে পার কার। তাহলে তিনটা কার আপনি বিক্রি করছেন 48,000, 48 গুণন 3, তাহলে 1,44,000 টাকার আপনি গাড়ি বিক্রি করছেন। এবার 1,44,000 টাকার গাড়ি বিক্রি করছেন,
তাহলে সেটা ধারে, এ কারণে মানুষের কাছ থেকে টাকা পাবেন, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর অপরদিকে এই সি কার যেটা আপনি 1,44,000 টাকা বিক্রি করলেন, মূলত এই 3টা কারের ক্রয় মূল্য কত? আমরা উপরে দেখেছি পার কস্ট, পার কার কস্ট, মানে কস্ট পার কার 36,000 টাকা সি কারের মূলত উপরে দেওয়া আছে। তাহলে স্বাভাবিকভাবে 3টা কারের তাহলে ক্রয় মূল্য কত ছিল? 1,08,000 টাকা। তাহলে এই যে 1,08,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড হবে, আর অপরদিকে 1,08,000 টাকা আমাদের ইনভেন্টরি কমে যাচ্ছে, কারণে ক্রেডিট। ক্লিয়ার? পরেরটা ওই সেম, একই জিনিস, একই জিনিস, 2টা কার বিক্রি করছেন 42,000 টাকা করে, তাহলে 84,000 টাকার আপনি কার বিক্রি করে ফেলছেন, এই যে 84, এই তো 84,000 আমরা দিয়ে দিলাম। বি কার, বি কারের দাম, পার কারের দাম কিন্তু 32,000 টাকা, যেটা উপরে দেওয়া আছে কস্ট পার কার টাকা 32,000, তাহলে কিন্তু উপরে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেম 32 দুগুণে আমাদের 64,000 কস্ট অফ গুড সোল্ড, আর অপর দিকে ইনভেন্টরি 64,000 কমে যাচ্ছে। বোঝা গেল তো? এইটা দেখছেন তো কতবার রিপিট হয়েছে? যদি এটাই রিপিট করে দেয় এবার, কিন্তু প্র্যাকটিস যদি না থাকে দেখবেন পরীক্ষার হলে পারবেন না। কি এবার পারবেন? ফাইন্যান্সটা আগামীকাল থেকে শুরু হবে, ফাইন্যান্সের ক্লাস। কি পারবেন যে কয়েকজন আছেন? গুড। এবার পরবর্তীতে আসেন, এটা হলো ডিগ্রি পাস 2015 সালে আসছিল, যে মিস্টার রানা ইজ এ লাইসেন্সড সিএমএ, মানে সিএমএ ধারী একজন ব্যক্তি, ডিগ্রিধারী। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অপারেশন অফ বিজনেস দ্য ফলোয়িং ইভেন্ট অকার্স, তার মাসের প্রথম মাসে পরিচালনায়, ব্যবসা পরিচালনায় দেখা গেছে যে নিম্নের ঘটনাগুলো ঘটছে। তো নর্মাল ভাবে দেখেন, ওই যে ইনভেস্ট করছে, তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। হায়ার এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট স্যালারি টাকা 6,000 পার মান্থ, এই যে এই জিনিসটা কোনো ট্রানজেকশন না, এটা ভুল করছেন অনেকে। এই যে হায়ার এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট স্যালারি টাকা 6,000 পার মান্থ ইজ নট এ ট্রানজেকশন। ওয়াই? এই জিনিসটা কেন লেনদেন নয়? আমরা কি জানি? আমরা জানি একটা ঘটনা, এটা তো একটা ঘটনা, আপনি একজন সেক্রেটারি রিসিপশনিস্ট নিয়োগ দিয়েছেন। কে দিয়েছে? আপনি নিজেই। কাকে? কোন একজন ব্যক্তিকে। তার মানে কি দুই পক্ষ থাকবে কোন একটা ট্রানজেকশনে বা কোন একটা ইভেন্টে। তো এখানে 2টা পক্ষ আছে, সত্য 1 ফুলফিল, সত্য 2 মেজারেবল ইন ক্যাশ, অথবা মেজারেবল, যে ইভেন্টটা মেজার করা যাবে ইন ক্যাশে বা পরিমাপ করা যাবে। হ্যাঁ, 6,000 টাকা দিয়ে একজনকে নিয়োগ করছেন, তাহলে কি এটা পরিমাপযোগ্য, টাকার অঙ্ক পরিমাপযোগ্য। ওকে, দ্বিতীয় কন্ডিশনও ফিল আপ। লাস্ট আর একটা কন্ডিশন আছে, 3 নম্বর, পরিবর্তন। পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন মানে আপনি নিয়োগ দিছেন, মানে আপনি এ বি রে নিয়োগ দিছেন, তাহলে এ কি 6,000 টাকা বি রে দিয়ে দিয়েছে যখন নিয়োগ দিয়েছে, তখনই কি দিয়ে দিছে বি কে? আসলে কেউ দেয় না। সবে মাত্র আমি একজনকে নিয়োগ দিছি ম্যানেজার হিসেবে, তাকে সঙ্গে সঙ্গে টাকাটা আসলে কেউ দেয় না। নর্মাল সেন্সে দেখেন, টাকা দিলেই তার বার বেড়ে যায়, আজকে অসুস্থ কাল অসুস্থ, ভাই যাবো না, হ্যাঁ, নানান কাহিনী করে পুরো মাসটা গায়েব করে ফেলবে। আপনি তো টাকা দিয়ে ফেলছেন, তখন আপনি পড়বেন কি? ফাঁদে। এ কারণে বেতন মূলত আগে দেওয়া হয় না, আগে খাড়ায় নেওয়া হয়, তারপর মাস শেষে বেতন দেওয়া হয়। বোঝা গেল? তার মানে সবে মাত্র একজনকে নিয়োগ দিছেন, তাহলে আপনি কি তারা টাকা দিছেন? দেননি। তার মানে কি আপনার টাকা কি গেছে? ওর কাছে কি টাকা আসছে? না। তার মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। এজ এ রেজাল্ট এইটা কোনো ট্রানজেকশন নয়, যেটা আমি 1 নম্বর লেকচার শিটে বেসিক ক্লাসে বুঝাই দিতে চাইছিলাম। 1 ঘন্টা না 50 মিনিটের মতো ক্লাস নিয়েছি, পরে দিকে ক্লাস ছেড়ে সবাই পালাইছে।
তো আমাদের 1 নম্বর লেকচার শিটে ট্রানজেকশন, হাউ উই ক্যান আইডেন্টিফাই এ ট্রানজেকশন, ওই জিনিসটাতে আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি। এগুলা কয়েকটা ইভেন্ট আছে, যে ইভেন্ট গুলা আপনাদের ঝামেলা করবে। দেখেন কত সিম্পল একটা কোশ্চেন, এইটারও জাবেদা দিয়ে দিয়েছেন, আপনার 2 মার্ক ঘেসাং কাটা শেষ। এটা জাবেদা দিয়েছেন মানে কি, আপনার 2 মার্ক শেষ, কেটে ফেলে দেবে, কারণ এটা ট্রানজেকশনের আপনি ধরতেই পারেন নাই। বোঝা গেল? আচ্ছা, পরবর্তীতে আসেন, ওই যে দেখেন ফার্নিচার ক্রয় করছে, পারচেস ফার্নিচার ক্যাশ, তাহলে ক্যাশ ক্রেডিট 20,000 টাকা, অন ক্রেডিট 50,000 টাকা। মানে বিষয়টা হলো পারচেসে ফার্নিচার ফর ক্যাশ টাকা 20,000, অন অ্যাকাউন্ট টাকা 50,000। আপনি ফার্নিচার একটা ক্রয় করছেন, যার কারণে 20,000 টাকা ক্যাশ পরিশোধ করছেন এবং বাকি 50,000 টাকা পরিশোধ করেনি, পরবর্তীতে করবেন, ধারে ক্রয় করছেন। তার মানে কি, ফার্নিচার এটা কত টাকার কিনছেন আপনি? তাহলে ফার্নিচার কিন্তু আপনি এখানে 70,000 টাকা কিনছেন। এজ এ রেজাল্ট আপনার জাবেদা এইটা হবে যে ফার্নিচার এটা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, এই কারণে ফার্নিচার ডেবিট। টাকা কত হবে? টাকা অনেকে আবার বসাইতে পারবে না, কিন্তু এখানে টাকা হবে কত? সরি, 70,000। কারণ 20,000 টাকা নগদে আর 50,000 টাকা ধারে। আর অপর দিকে আপনার এখানে ক্রেডিট পাশে কি হবে? ক্যাশ ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে, এগুলা হাতে কলমে ধরে ধরে করাচ্ছি, কারণ যাতে করে পরবর্তীতে সলভ ক্লাস করে আপনি শিখে পরবর্তীতে করতে পারেন। আর বাকি টাকার জন্য ধারে যেহেতু, এ কারণে আমরা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করে দেব। এই যে 50,000 টাকা দুপাশ মিলে গেল, সহজ কিন্তু। এই দেখেন পেইড রেন্ট টাকা 5,000 ক্যাশ ইন জুন, তাহলে জুন মাসের ভাড়া আপনি পরিশোধ করছেন, তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। বোঝা গেল? আচ্ছা, রিসিভ টাকা 10,000 ইন অ্যাডভান্টেজ, সরি ইন অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। এর মানে হলো আপনি যেহেতু হলো সিএমএ হোল্ডার অথবা একজন সিএ হোল্ডার, আপনার কাজ হচ্ছে মূলত প্রতিষ্ঠানের অডিটিং করা, কনসাল্টিং করা, ভ্যালুয়েশন করা, ট্যাক্স নির্ধারণ করা, আরো অনেকগুলো কাহিনী আছে। যারা আমরা চার্টার অ্যাকাউন্টেন্সি করতেছি, এই যে যেমন আমি করতেছি, বা যারা অলরেডি এফসি স্যাররা আছে, তারা মূলত কি করে, তাদের কাজটা কি? অনেকগুলো কাজ আছে, এর মধ্যে কনসাল্টিং এইটা একটা সেক্টর। এখানে কাউন্সিলিং আছে না, ওইটাই মূলত কনসাল্টিং, মানে হচ্ছে পরামর্শ দেওয়া, যেমন লয়াররা দেয়। তাহলে তুমি যেহেতু একজন সিএমএ হোল্ডার, কাউকে না কাউকে হয়তো বা ভ্যাট নিয়ে পরামর্শ দিছো, অথবা তার বিজনেস রিস্ক ভ্যালুয়েশন এগুলো নিয়ে পরামর্শ দিছো, এবং 10,000 টাকা অ্যাডভান্স নিছো। মানে বিষয়টা আসলে বাংলা ওয়ার্ড মিনিং করলে এটা হয় যে তুমি 10,000 টাকা নিছো, অ্যাডভান্স নিছো। কেন নিছো? কারণ কোনো একটা ম্যানেজমেন্টকে বলছো যে আমি আপনাদের হচ্ছে কনসাল্টিং দিব, কিন্তু আমাকে আগে ভাগে 10,000 টাকা দেন। তার মানে কি, তুমি টাকা নিছো আগে, এ কারণে ক্যাশ ডেবিট কত টাকা? 10,000 টাকা। কিন্তু ইন অ্যাডভান্স বলছে, অগ্রিম নিছো, তার মানে কি এখনো সেবা দেওনি। যেহেতু তুমি এখনো সেবা দেওনি, তুমি সেবা দিতে বাধ্য। কেন সেবা দিতে বাধ্য? কারণ তুমি অগ্রিম ইনকাম করছো। এ কারণে এই জিনিসটাকে লিখতে হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ। এটা অনেকে বোঝেন না, ঠিক আছে? মানে আপনি যেহেতু সেবা দেন, আপনার কাজ হলো সেবা দেওয়া, প্রোডাক্ট সেল করা না, প্রোডাক্ট পারচেস করাও না, আপনি সার্ভিস দেন মানুষকে। তাহলে ওটাই মূলত সার্ভিস রেভিনিউ আপনার জন্য। কিন্তু আপনি এখনো কাউকে সার্ভিস দেননি, কনসাল্টিং দিবেন, তার আগেই অ্যাডভান্স 10,000 টাকা নিয়েছেন, তার মানে আপনার কাছে 10,000 টাকা আছে। দুই পক্ষ টাকার পরিমাপযোগ্য, আপনার কাছে টাকা বাড়ছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অন্যদিকে ওর টাকা কিন্তু কমছে। কিন্তু ও যে টাকা দিল, সেবা কি নিবে না? নিবে, কিন্তু আপনি তো সেবা দেন নাই, তার আগে সেবা বাবদ নিয়ে ফেলছেন। ওটাকে বলা হচ্ছে আনআর্ন, যে সেবাটা এখনো দেওয়া হয়নি, সেটাকে বলা হচ্ছে অনুপার্জিত আয়। এটাকে মূলত দায় বলা হয়। এটা আপনি সেবা দিতে বাধ্য 10,000 টাকা। বোঝা গেল? এটা কিন্তু বোঝার বিষয়, ইম্পর্টেন্ট, এটাই ঝামেলায় করেন। এরপর দেখেন পরেরটাও একটু ইন্টারেস্টিং আছে, বোঝার মতো একটা ট্রানজেকশন। পেইড আমিন এন্ড কং টাকা 5,940 ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 6,000 লেস 1% ডিসকাউন্ট।
আচ্ছা 6,000 কোথায় কোন ট্রানজেকশন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মূলত এখানে হচ্ছে পেইড মানে পরিশোধ করা। পেইড আমিন অ্যান্ড কং, আমিন অ্যান্ড কং কে মূলত হচ্ছে 5,940 টাকা পেমেন্ট করা হয়েছে, মানে পরিশোধ করা হয়েছে। অফ ইনভয়েস টাকা 60,000, 6,000, মানে 6,000-এর একটা ইনভয়েস ছিল, চালান ছিল আপনার কাছে। আপনি হয়তো বা তার কাছ থেকে সেবা নিয়েছেন, ঠিক আছে, অথবা তার কাছ থেকে কোনো সুবিধা নিয়েছেন। অ্যাজ এ রেজাল্ট একটা ইনভয়েস ছিল 6,000 টাকা। সেই 6,000 এগেনস্টে আপনি 1% লেসে 5,940 টাকা আমিন অ্যান্ড কোংকে পরিশোধ করছেন। তার মানে কি, আমিন অ্যান্ড কোং তাহলে আপনার কাছ থেকে টাকা পাইতো। এ কারণে যে টাকা পায় তাকে যখন আমরা টাকা পরিশোধ করি, সেই অ্যাকাউন্ট পেবল আমাদের ক্রেডিট হয়ে যায়। কত টাকা? 6,000 টাকা পাইতো, তাহলে 6,000 টাকা, সরি এখানে ডেবিট, 6,000 টাকা আমাদের ডেবিট করে ফেলতে হবে। ডেবিট করলাম। এখানে কি করছি, টাকা পরিশোধ করছি। কত টাকা? 5,940 টাকা। এই যে 900, এই যে 40 টাকা, এটা আমি নগদে পরিশোধ করছি, তার মানে আমার নগদ টাকা চলে গেছে। আর অপরদিকে আপনি যে এখানে ডিসকাউন্ট পাইলেন, ছাড় পাইলেন 60 টাকা, সেটা মূলত আমাদের এখানে ক্রেডিট করে দেখাতে হবে, কারণ এটা আপনার জন্য আয় বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। এই যে মিলে গেল, ইম্পর্টেন্ট একটা এন্ট্রি ছিল। পরবর্তীতে দেখেন, পরবর্তীতে কি বলা আছে, রিসিভ ক্যাশ টাকা 7,000 ফর সার্ভিস কমপ্লিটেড অফ মামুন অ্যান্ড কং, বা মামুন অ্যান্ড কংকে সেবা দিয়েছেন। অ্যাজ এ রেজাল্ট আপনি কি পাইছেন? আপনি হলো ক্যাশ রিসিভ করছেন, তাহলে ক্যাশ ডেবিট 7,000, আর অপর দিকে সার্ভিস রিভিনিউ ক্রেডিট 7,000 টাকা। তাহলে নর্মাল, এগুলো পারার কথা। এরপর ওই সেক্রেটারিকে কি করছেন, স্যালারি দিয়েছেন, তাহলে স্যালারি এটা আপনার জন্য কি ব্যয়, স্যালারি ডেবিট। আর অপর দিকে নগদে দিয়েছেন, এই কারণে ক্যাশ ক্রেডিট। এবার আবার লেনদেন এটা, কারণ আপনি অলরেডি তারে টাকা পরিশোধ করে দিয়েছেন। এই তো। সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট, ধারে সেবা পরিশোধ করছেন, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বোঝা গেল? এই ধরনের জাবেদা গুলাই মূলত দিতেছে, যেগুলোর উপর আপনাদের 10 মার্ক করে রাখতেছে। দেখেন মার্কেটিং ডিপার্টমেন্টে এই কোশ্চেনটা করছে। তাহলে এস্ট্রি ডকইয়ার্ড ইজ এ বোট রিপেয়ারিং ইয়ার্ড, জাহাজ কোম্পানি, ঠিক আছে। ডিউরিং নভেম্বর 2015 ইটস ট্রানজেকশন ইনক্লুডেড দ্য ফলোইং। 2015 সালের নভেম্বর মাসে নিম্নে তার লেনদেনগুলো সংগঠিত হয়েছে। কি কি? এই যে পেইড রেন্ট ফর মান্থ টাকা 16,000 টাকা, তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। 2 নম্বর বলছে মেড রিপেয়ার সেন্ড এ বিল ফর টাকা 28,000 ফর সার্ভিস রেন্ডার টু মুন লিমিটেড। তাহলে মুন লিমিটেড নামে কোন একজন ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে তার জাহাজ কোম্পানি সার্ভিসিং করে নিয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনি কি করছেন, তারে 28,000 টাকার বিল ধরা দিয়েছেন, যে আপনার আমরা রিপেয়ারিং করে দিয়েছি, স্বাভাবিকভাবে আপনার বিল হয়েছে কত, 28,000 টাকা। তাহলে আমরা বিল ধরাই দিয়েছি, টাকা কি পাইছি? টাকা পাইনি। অ্যাজ এ রেজাল্ট আমরা টাকা পাবো। এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল এটা ধারে ধরবো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 28,000 টাকা। তাহলে মিনিং গুলো বুঝতে হবে। দেখেন আমারও কিন্তু ভাঙ্গাচুরা ইংরেজি, আমি যে খুব ইংরেজিতে ভালো বিষয়টা এমন না। আপনাদের ওল্ড যারা আছেন তাদের আগে পাস করায় দেই, ভালো রেজাল্ট করায় দেই, এরপর একসঙ্গে আমরা ফ্রিতে রেগুলার ইংরেজি প্র্যাকটিস করব, ঠিক আছে। আমার এগুলো ব্যাস প্রায় কোটি কোটি টাকা ইনকাম করতে হবে এমন কোনো ধান্দা পানি নাই, ঠিক আছে, আমার চললেই হলো। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ করেন, আমরা ক্লাসও নেব, আর ওইদিকে ইংলিশও শিখবো একসঙ্গে। হ্যাঁ, মেন্টরস হিসেবে তো আমি আছি, ঠিক আছে। ভাঙ্গাচুরা দিয়েই নতুন করে আমরা ইনশাল্লাহ রিপেয়ার করবো এভরিথিং। আচ্ছা, তাহলে ধারে যেহেতু সেবা পরিশোধ করছি, বিল পাঠাইছি, টাকা যেহেতু পাইনি পাবো, এই কারণে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর অপর দিকে আমরা সেবা দিয়েছি, এই কারণে সার্ভিস, সার্ভিস, হ্যাঁ সার্ভিস রিভেনিউ ক্রেডিট। কত টাকা? 28,000 টাকা। এরপর দেখেন রিসিভ অ্যান ইনভয়েস, একটা চালান আপনি রিসিভ করছেন ফর অ্যাডভার্টাইজমেন্ট, আপনি বিজ্ঞাপন করছিলেন এর জন্য। ইন এ ম্যাগাজিন, একটা বিজ্ঞাপন পত্রে, এট কস্ট অফ টাকা 2,000, পেমেন্ট টু বি মেড উইথিন 13 days।
আপনি কোন একটা ম্যাগাজিনে বিজ্ঞাপন দিয়েছিলেন আপনার কোম্পানি সম্বন্ধে, তারা মূলত আপনার একটা ইনভয়েস পাঠিয়ে দিয়েছে যে স্যার আপনার 2000 টাকা বিল হয়ে গেছে, 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে আপনাকে। তাহলে এটা কি অ্যাডভার্টাইজিং বিল অলরেডি হয়ে গেছে, তাহলে অ্যাডভার্টাইজিং এটা আপনার জন্য আয় না ব্যয়? এটা হলো আপনার জন্য ব্যয়। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট। আর অপর দিকে টাকা তো এখনো পরিশোধ করেন নাই, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট অথবা অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট করতে পারবেন, যদিও আসলে এটা করার দরকার নেই, বরং অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করবেন। কারণ অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে করছেন, এজ এ রেজাল্ট যে ব্যক্তি যদি টাকা পায় তাহলে ওটাকে আপনি অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে ক্রেডিট করতে পারবেন। কত টাকা? 2000 টাকা। কি বোঝা যাচ্ছে? ইলিয়া জয়েন করছো? রিয়াদ, সাব্বির, বোঝা যাচ্ছে? পারছো না এগুলা? হ্যাঁ, সাব্বিরও প্র্যাকটিস করতেছে। যারা প্র্যাকটিস করবে তারা পারবা এগুলা। দেখে ভয় লাগবে কিন্তু না, সহজ আছে। দেখো 10 নম্বরে বলছে মেড রিপেয়ার, আবার তুমি কি করছো? রিপেয়ার করে দিছো এন্ড কালেক্ট ইন ফুল অফ টাকা 23,000, তুমি 23,000 টাকা সংগ্রহ করে ফেলছো। তাহলে ক্যাশ ডেবিট, কারণ তুমি সেবা দিয়ে 23,000 টাকা কালেক্ট করে ফেলছো, ক্যাশ ডেবিট। অপরদিকে সার্ভিস রেভিনিউ, এই ক্রেডিট 23,000 টাকা। ঠিক আছে, যা শুধু ওয়ান মিনিং বুঝলে হয়ে যায়। আচ্ছা, এটা আর একটা ট্রানজাকশন বলা আছে, রিসিভ এ চেক ফ্রম টাকা 22,000 রিপ্রেজেন্টিং কালেকশন অফ রিসিভেবল অফ নভেম্বর 2। নভেম্বর 2 কি হয়েছে? ও, নভেম্বর 2-এ আমরা 28,000 টাকার ওই যে সেবা দিলাম না মূল লিমিটেড কে, সে মূলত আমাদের একটা চেক দিয়েছে, আমরা একটা চেক রিসিভ করছি। কিন্তু সে চেকটা কবেকার? সরি, মানে কবেকার এগেনস্টে? 2 নভেম্বর। তাহলে 2 নভেম্বর তার কাছ থেকে পাইতাম 28,000 টাকা, সে দিয়েছে 22,000 টাকার চেক। তাহলে চেক যদি আমরা পাই না, তোমাদের অনেকে শিখায় ব্যাংক ক্রেডিট করবে, সরি ব্যাংক ডেবিট করবে, কিন্তু না, চেক পাইলে তোমরা ক্যাশ ডেবিট করবা। হ্যাঁ, তুমি চাইলে এখানে ব্যাংকও দিতে পারো, সমস্যা নাই, ব্যাংক ডেবিট করবা। কত টাকা? 22,000 টাকা, কিন্তু ক্যাশ দেওয়া উত্তম। তাহলে যখন চেক পাইছেন, ব্যাংক অথবা ক্যাশ ডেবিট 22,000 টাকা। কিন্তু কথা হচ্ছে তার কাছ থেকে কত টাকা পাইতাম আমরা? ব্যবসা প্রতিষ্ঠান কত পাইতো? তার কাছে কিন্তু আমরা 28,000 টাকা সেবা দিয়েছিলাম। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এখানে ডিসকাউন্ট বা অন্য অন্য জিনিসের কোনো কথা বলা নাই, কিন্তু নর্মাল ভাবে অনেকেই এখানে বাকি যে 6,000 টাকা সেটাকে ডিসকাউন্ট হিসেবে ধরে নিবে, কারণ এখানে আর কোনো কোনো কিছুই নাই। অনেকে ওটারে ডিসকাউন্ট ধরবে, অনেকে ডিসকাউন্ট ধরবে না, ইচ্ছা। তোমরা এই ধরনের জায়গাগুলোতে বাকি টাকাটাকে 6,000 টাকাটাকে ডিসকাউন্ট হিসেবেও ক্যালকুলেট করতে পারবো, অথবা নর্মাল ভাবে যে 28,000 টাকা পাইতা 22,000 টাকা পাইছো, তাহলে ক্যাশ ডেবিট অথবা ব্যাংক ডেবিট 22,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 22,000 টাকা, তাহলে অবশিষ্ট টাকাটা আমরা পাবো। এমন অবস্থায় থাকলো। আবার অনেকে এখানে কি করবে জানো? অনেকেই বলবে যে না, ওটা ডিসকাউন্ট পাইছি, বা সরি ডিসকাউন্ট দিছি, অ্যাজ এ রেজাল্ট অ্যাকাউন্ট রিসিভেবল পুরো 28,000 টাকা ক্রেডিট, আর ক্যাশ তো ডেবিট হয়েছে 22,000 টাকা, বাকিটা আমরা ডিসকাউন্ট দিছি। এই ডিসকাউন্ট এটা তো ব্যয়, অ্যাজ এ রেজাল্ট এই যে ডেবিট করলাম, আর এই হলো 6,000 করলাম। যে কোনো একটা করতে পারবেন, নোট দিয়ে, ঠিক আছে? এরপর পরে দেখেন, পরে বলছে, পরের যে ট্রানজেকশনটা আছে সেটা বলছে মেড রিপেয়ার টাকা 40,000, কালেক্ট টাকা 22,000 ক্যাশ, ব্যালেন্স ডিউ উইথিন 30 ডেজ। মানে হলো আমরা 20,000 টাকা সেবা পরিশোধ করছি, এর মধ্যে ক্যাশে সংগ্রহ করছি 22,000 টাকা, আর বাকিটা 30 দিনের মধ্যে পরিশোধ করতে বলছি। ঠিক আছে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, আমরা ক্যাশ আসছে প্রতিষ্ঠানে, তাহলে ক্যাশ আসলে ওটা ডেবিট হয়। অপরদিকে বাকিটা কি আছে? ডিউ আছে, তাহলে আমরা পাবো মানুষের কাছ থেকে, যেহেতু সেবা দিয়েছি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে মূলত ডেবিট করতে হবে কত টাকা? বাকি টাকাটা। তাহলে বাকি টাকা কত? বাকি টাকা হচ্ছে 18,000 টাকা ধারে আছে। আর এটা কিসের জন্য হয়েছে? সার্ভিস রিভেনু, অর্থাৎ রিপেয়ার করছে, ওটা মূলত আমরা সার্ভিস দিয়েছি। কত টাকার? 40,000 টাকা, তাই তো। সেম অনুরূপ ভাবে সেন্ড চেক ইন পেমেন্ট অফ লাইবিলিটিস ইনক্লুড অন নভেম্বর 7, আমরা একটা চেক পরিশোধ করছি, ঠিক আছে? আমরা একটা
চেক পরিশোধ করছি, যেটা দায় সৃষ্টি হয়েছিল 7 নভেম্বরে। তাহলে 7 নভেম্বর কই কি করছি? ওই তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস পরিশোধ করতে হবে আমাদের 30 তারিখের মধ্যে। তাহলে ওই 2000 টাকা আমরা চেকের মাধ্যমে পরিশোধ করছি। তাহলে চেকের মাধ্যমে যদি আমরা কোনো যদি ব্যয় পরিশোধ করি এবং সেটা যদি পূর্ব থেকে বকেয়া থাকে, যেমন এটা কিন্তু বকেয়া, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেসটা বকেয়া আছে, অ্যাজ এ রেজাল্ট আমরা অ্যাকাউন্ট পেয়েবল তাকে আমরা ডেবিট করে দেব। ঠিক আছে, এখানে অনেকে এন্ট্রি খুঁজে পাবে না যে চেক পরিশোধ করছি নভেম্বরের এগেইনস্টে, অনেকে আবার এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট করবে, আর চেকে টাকাটা পরিশোধ করার কারণে ব্যাংক লিখতেই হবে, এখানে ব্যাংক ক্রেডিট করতে হবে কত টাকা? 2000 টাকা। কিন্তু অনেকে এই জিনিসটা খুঁজে পাবে না। ঠিক আছে, আমরা কিন্তু অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস বাবদ এই টাকাটা কিন্তু পরিশোধ করতেছি। ঠিক আছে, তাহলে এখানে হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস যখন হয়েছে তখন অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট করছে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করছে, তাহলে ওই দায় এখন পরিশোধ করতেছি, তার মানে ওই দায় কমবে, আর অপরদিকে ব্যাংক থেকে যেহেতু পরিশোধ করছে ওই ব্যাংক আমাদের কমে যাচ্ছে। লাস্ট লাস্ট কি বলা আছে? ওনার্স উইথড্র টাকা 12,000 ফর পার্সোনাল ইউজ। মালিক যদি কোনো টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উইথড্র করে তাহলে ওইটা আমরা দেব উইথড্র অ্যাকাউন্ট ডেবিট 12,000, প্রতিষ্ঠান থেকে ক্যাশ নিয়েছে, ক্যাশ ক্রেডিট 12,000 টাকা। বোঝা গেল? পারা যাবে তো এগুলা? লাস্ট আর দুইটা আছে না? ও একটাই আছে, তাহলে এটাও একটু এভাবে বুঝাই দেই নাকি? এটা বুঝাই দেবো এভাবে, না পারবেন? হ্যাঁ পারবেন না? এটা বুঝাই দিব। দেখো 1 জানুয়ারি 2001, সরি 1 জানুয়ারি 1 2022 রিফাত স্টার্ট হিজ মার্চেন্ডাইজ বিজনেস, মানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের বিজনেস ইন নেম অফ রিফাত ট্রেডার্স বাই ইনভেস্টিং টাকা 95,000 টাকা এন্ড ইকুইপমেন্ট 20,000 টাকা। এইটা জাবেদা আপনাকে দিতে হবে, সবার আগে জাবেদা হবে এইটার। তাহলে ক্যাশ নিয়ে ব্যবসা শুরু করছেন, ক্যাশ ডেবিট কতগুলো টাকা? 95,000 টাকা, যে 95,000 টাকা ডেবিট। ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে ওই ইকুইপমেন্ট আপনাকে ডেবিট করতে হবে। 1 তারিখে যা নিয়ে ব্যবসা শুরু হবে সেটা সেই সম্পদ নামে ডেবিট করব, আর সব কিছু ক্যাপিটাল হবে যতক্ষণ পর্যন্ত ঋণ রিলেটেড বিষয়গুলো আসে, সবকিছুর এগেনস্টে ক্যাপিটাল ক্রেডিট করব। তাহলে কত হচ্ছে? 1,15,000 টাকা ক্রেডিট। এটাই অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে করতে বলবে। তো এই জিনিসগুলোই কিন্তু ডিউরিং দ্য মান্থ, ফার্স্ট মান্থ হি কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজেকশন, তাহলে নিচের ট্রানজেকশন গুলো সে করে। হায়ার এ বিল্ডিং ফর অফিস ইউজেস ফর টাকা 5,000 পার মান্থ অ্যান্ড পেইড টাকা 10,000। আচ্ছা দেখেন, এটা কিন্তু জানুয়ারি মাসের আমরা ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, তো হায়ার মানে ভাড়া করা একটা বিল্ডিং যেটা কিনা অফিসের ইউজের জন্য আপনি ব্যবহার করবেন, এবং প্রতি মাসের ভাড়া কত? 5,000 টাকা। এখানে বলছে কিন্তু পার মান্থ ভাড়া 5,000 টাকা, কিন্তু আপনি পেইড করছেন 10,000 টাকা। এটা জাবেদা কেমনে দিবেন? এটা ইন্টারেস্টিং একটা জাবেদা, ভুল করবেন, অনেকে ভুল করবেন। এটা জাবেদা কি দিবেন? এই 5,000-এর জাবেদা দিবেন, না 10,000-এর জাবেদা দিবেন, না 15,000-এর জাবেদা দিবেন? এটা মূলত প্রত্যেক মাসের ভাড়া 5,000, কিন্তু আপনি 10,000 টাকা পেইড করছেন, মানে পেইড করলেন কত? 10,000 টাকা করলেন। এজ এ রেজাল্ট কি কারণে পেইড করলেন? রেন্টের কারণে, এবং এই রেন্টটা 2 মাসের পরিশোধ করছেন। দেখেন, এ কারণেই প্রিপেড রেন্ট এক্সপেন্সেস ডেবিট বা প্রিপেড রেন্ট ডেবিট করতে হবে 10,000 টাকা, অগ্রিম ভাড়া এটা। আর অপরদিকে আপনার ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। বোঝা গেল? এই 5,000 টাকা পার মান্থ কস্ট জাস্ট ঝামেলা করার জন্য দিয়ে দিছে। পরেরটা আসে, পরেরটা কি বলছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি পার্সেস। ওই যে আমি বলছি ইনভেন্টরি পার্সেস, মার্চেন্ডাইজ পার্সেস, যখন পার্সেসের সময় এই কথাগুলো থাকবে ওটা ধরে নেবেন পারপেচুয়াল সিস্টেমে করতে হবে। অ্যাজ এ রেজাল্ট আপনাকে পার্সেস ডেবিট করা যাবে না, বরং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করতে হবে। কত টাকা? 60,000 টাকা জিনিস কিনছেন, তাহলে এই যে 60,000 টাকা ডেবিট। পেইং টাকা 35,000 ইন ক্যাশ এন্ড দ্য রেস্ট ব্যালেন্স অন অ্যাকাউন্ট, বাকিটুকু ধারে করে ফেলছেন। তাহলে ক্যাশ ক্রেডিট হয়ে গেছে, ক্যাশ টাকা ক্রেডিট করে দেন 35,000, আর বাকিটা ধারে। ধারে মানে কি? বাকিতে, বাকিতে মানে অ্যাকাউন্ট পেয়েবল, মানুষকে টাকা তো দিতেই হবে আজ হোক কাল হোক।
অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এই পরীক্ষার পর ল্যাপটপ কিনবেন সবাই, ঠিক আছে? ল্যাপটপ কিনবেন, এই টাইপিং গুলো শিখবেন, এবং একই সঙ্গে আরো অনেকগুলো কাজ আছে, আমি ধরাই দিবনি, বুঝাই দিবনি, ওই গান বাজনার ছবি দেখলে শুধু হবে না। দেখেন, বইয়ের টাকা 40,000 ফ্রম প্রাইম ব্যাংক অন নোট পেয়েবল, এটাও আমরা এর আগে করাইছি, ফ্রম বানান ভুল আছে। আচ্ছা, তাহলে আমরা 40,000 টাকা প্রাইম ব্যাংক থেকে নোট পেয়েবলের স্বীকৃতির মাধ্যমে ঋণ নিয়েছি। তো যেটাই করি না কেন, প্রতিষ্ঠানে টাকা আছে তো ঋণের কারণে, এই কারণে ক্যাশ ডেবিট 40,000 টাকা, ঠিক আছে? আর অপর দিকে আমরা ঋণ নিয়েছি কিসের মাধ্যমে? নোট পেয়েবলের মাধ্যমে। আপনি পারলে এখানে আমি বলে দিয়েছি যে এই জায়গায় আপনি ডেট কথাটা লিখতে পারবেন, অথবা অর অ্যাকাউন্ট সরি নোট পেয়েবল কথাটা লিখতে পারবেন, সমস্যা নেই। নোট পেয়েবল ক্রেডিট 40,000 টাকা, ঠিক আছে? এই তো এই জায়গাগুলো থেকে এই ধরনের এই ট্রানজেকশনটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাই, বড় একটা আছে, প্র্যাকটিস করার সুবিধা হবে। মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 80,000 এবং কস্ট ছিল 55,000 টাকা। তাহলে যখন আমরা পণ্যদ্রব্য সেলস করি, তো নর্মালি আমাদের জাবেদা কি হবে? অন ক্রেডিটে যেহেতু করছি, স্বাভাবিকভাবে আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অপরদিকে আমাদের হলো সেলস ক্রেডিট। কত টাকা? 80,000 টাকার জন্য আগে জাবেদা দিতে হবে, এই যে সেলস ক্রেডিট, এই যে 80,000 টাকার জন্য আগে জাবেদা দিলাম। এরপর আবার আরেকটা জাবেদা দিতে হবে, এটা মূলত এভাবে 1 নম্বর দিয়ে দিবেন, 1 নম্বর জাবেদা এটা। এরপর এইদিকে হলো 2 নম্বর জাবেদা, এইভাবে দিতে হবে। 2 নম্বর জাবেদা কি হবে? কস্ট অফ গুডস, যেটা শিখাইলাম, যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কারণ বিক্রিত পণ্য ব্যয় বেড়ে গেছে 55,000 টাকা। আর অপরদিকে আমাদের ইনভেন্টরিতে জিনিসটা ছিল, ইনভেন্টরি কমে গেছে, ইনভেন্টরি আমাদের ক্রেডিট। আমাদের এখানে কত টাকা? 55,000 টাকা, 55,000 টাকা, ঠিক আছে? এভাবে দেখেন, পরে আরো আছে পেইড স্যালারি 3,000 টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 5,000 টাকা। তাহলে স্যালারি এক্সপেন্সেস ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট, 8,000, 3, 5, 8, ক্যাশ ক্রেডিট একদম 8,000 টাকা। এরপর কি আছে? পার্সেস অফিস সাপ্লাইজ, তাহলে সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ পার্সেস করছে, নন অ্যাকাউন্টেবল, ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এরপর কি বলা আছে? পেইড 24,000 টাকা, ফুল সেটেলমেন্ট পার্সেস অন অ্যাকাউন্ট 3 জুলাই। 3 জুলাই কই? 3 জুলাই 60,000 টাকার পণ্য ক্রয় করছে, এটা বোঝার আছে। 35,000 টাকা ক্যাশে পরিশোধ করছে। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল কত ছিল? এখানে লিখিনি কেন? 25,000 না? হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবল ছিল 25,000 টাকা, ঠিক আছে? তাহলে 25,000 টাকা আমরা ফুল সেটেলমেন্টে পরিশোধ করছি 24,000 টাকায়। তাহলে আমরা জাবেদা কি দিব? তাহলে আমরা কি টাকা পরিশোধ করছি? কার টাকা? অ্যাকাউন্ট পেয়েবলের টাকা পরিশোধ করছি। তাহলে অ্যাকাউন্ট পেয়েবলের কত টাকা পরিশোধ করছে? 24,000। 24,000 টাকা ডেবিট, দায় শেষ। আর অপরদিকে ক্যাশে পরিশোধ করছি কত? সরি, 25,000 টাকা পাইতো, তাই না? 25,000 টাকা পাইতো অ্যাকাউন্ট পেয়েবল, আমরা 24,000 টাকা পরিশোধ করছি, তাহলে ক্যাশ 24,000। আর অপরদিকে আমরা ডিসকাউন্ট পাইছি এখানে কত টাকা? 1,000 টাকা। এটা আমাদের কাছে আয়। এটা কিন্তু বোঝার মতো, জানার মতো একটা এন্ট্রি, ঠিক আছে? এই এন্ট্রিটা জানার মতো, বোঝার মতো, ঠিক আছে? তাহলে আমরা যখন 60,000 টাকার পণ্য কিনছিলাম, 30,000 টাকা পরিশোধ করছি, 25,000 টাকা মানুষ পাইতো, সেই 25,000 এগেনস্টে আমরা 4,000 টাকা পরিশোধ করছি। তার মানে কি 5,000 টাকা মানে 25,000-এ দায় শেষ 24,000 টাকা পরিশোধ করে, তাহলে 1,000 টাকা আমাদের এখানে আয় হয়েছে। এরপর ওই যে সেম সোল করছে, এটা মনে হয় সোল পার্সেস সরি সোল মার্চেন্ডাইজ টু, এটা কি হবে আসলে? এটা মনে হবে জোয়েড, জোয়েড মনে হয় হতে পারে। যাই হোক, এখানে কিছু একটা ভুল আছে, যেমন হোক, সোল মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন অ্যাকাউন্ট, এখানে মনে হয় কারো কাছে টু জুয়েল আমার নামে মনে লিখছে, ওই একই একই আর কি। তো কোন একজন ব্যক্তির কাছে ধারে পণ্য বিক্রি করা হয়েছে, ঠিক আছে? এটা আসলে ব্যক্তি হবে। তো যখন ধারে পণ্য বিক্রি করছো, ওই তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর অপর দিকে আমাদের মার্চেন্ডাইজ সরি ইনভেন্টরি ক্রেডিট। পরবর্তী গুলো দেখো, রিটার্ন, এটা একটু শেখার আছে, এটা আবার পারবা না। আচ্ছা দাঁড়া, ওইটাও করে দেই। এই যে এখানে আমরা যেটা হলো, কই গেল? আচ্ছা, আচ্ছা এই তো চলে আসছে। দেখো,
যখন আমরা সেলস করছি অ্যাকাউন্ট রিসিভেবল 90,000, সেলস ক্রেডিট 90,000, কস্ট অফ গুডস সোল্ড 60,000, ইনভেন্টরি ক্রেডিট 60,000 টাকা হয়ে গেল। এখন রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 2022 টাকা 5,000 এবং ওই পণ্যটার কস্ট ছিল হলো এখানে 30,000 টাকা। এই জায়গাতেও আমাদের দুইটা জাবেদা এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, কিভাবে এই জিনিসটা একটু শেখো, এটা একটা নতুন জিনিস, শেখো। তাহলে আমরা যে 22 তারিখে 90,000 টাকার পণ্য বিক্রি করছি তার মধ্যে থেকে 5,000 টাকার পণ্য ফেরত আছে, তাহলে এটা বিক্রয় ফেরত। বিক্রয় যদি ফেরত আসে, আয় কমে, আয় কমলে ওটারে আমরা কি করি জানো, ডেবিট করে ফেলি সেলস রিটার্ন নামে। তাহলে সেলস রিটার্ন কত, 5,000 টাকা, এই যে 5,000 টাকা। এখন যে রিটার্ন দিয়েছে তার কাছে তো বিক্রি করছিলাম, তার কাছে তো টাকা পাইতাম। সে যেহেতু রিটার্ন দিয়েছে তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল, তার কাছ থেকে টাকা পাইতাম। সে রিটার্ন দিয়েছে, তার কাছ থেকে টাকা পাবো না, 5,000 টাকার মূল্য তো কমাতে হবে। এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ক্রেডিট করতে হচ্ছে। এরপর ওই পণ্যটার ক্রয় মূল্য যেহেতু ছিল হলো 3,000 টাকা, স্বাভাবিকভাবে কস্ট অফ গুডস সোল্ড 3,000 টাকা আমাদের কমে যাচ্ছে বিক্রয় বাবদ। আর অপরদিকে এই 3,000 টাকার পণ্য কোথায় আসতেছে, গুদাম ঘরে আসতেছে। এর কারণে ইনভেন্টরি ডেবিট 3,000 টাকা গুদাম ঘরে আসলো। আর অপরদিকে আমাদের বিক্রিত পণ্যর ব্যয় যেটা কস্ট অফ গুডস সোল্ড কমে গেল 3,000 টাকা। এই কারণে এটা ক্রেডিট করে দিলাম। বোঝা গেল? বুঝতে পারছো এটা? বলো, এটা বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু সেন্সিটিভ, প্লাস এই জিনিসগুলো ভালোভাবে বোঝা লাগবে। যখন বুঝবে না জিজ্ঞেস করবেন, আমি তো সুযোগ দিতেছি। এরপর 26 তারিখ লাস্ট রাত কয়েকটা রিসিভ এ ক্যাশ পেমেন্ট টাকা 57,500 ফর সেলস মেড অন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যালাউড টাকা 2,500 অ্যাজ এ ডিসকাউন্ট। তার মানে হচ্ছে আমরা হলো 87,500 টাকা সেলস বাবদ রিসিভ করছি এবং এইটা ধারে আমরা পণ্যটা বিক্রি করছিলাম। ঠিক আছে, এবং আমরা যখন হচ্ছে ধারে পণ্য বিক্রি করছিলাম কত টাকা বিক্রি করছি সেটা নাই, আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 57,500 টাকা পাইছি এবং তারে আমরা ছাড় দিয়েছি 2,500 টাকা। এটাই মূলত এর মিনিংস, যে রিসিভ, ও দাঁড়াও 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 দাঁড়াও, সরি সরি, রিসিভ এ ক্যাশ, ও ঠিক আছে ঠিক আছে। দেখো এই জায়গাতে ভুল করা যাবে না, এই জায়গাটাতে দেখো আমিও ঘাবলাই ঘাবলাই যাচ্ছি, যেটা অনেকে ঘাবলাই যাবেন। এখানে মূলত রিসিভ ক্যাশ পেমেন্ট, পেমেন্ট বলতে মনে করেন না যে পরিশোধ করলাম, মূলত অন্য কেউ আপনারা পেমেন্ট করছে এবং সেই ক্যাশটা আপনি রিসিভ করছেন। কিভাবে? সেলস করছিলেন অন অ্যাকাউন্টে। তাহলে অন অ্যাকাউন্টে যখন আমরা সেলস করছিলাম তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, সেলস ক্রেডিট ছিল। এখন ওই অ্যাকাউন্ট রিসিভেবল 57,500 টাকা আমাদের পেমেন্ট করছে। তার মানে কি আমাদের প্রতিষ্ঠানে ক্যাশ আসছে কত, ক্যাশ আসছে হলো এখানে 87,500 টাকা, এটা ডেবিট। এবং তাকে আমরা ছাড় দিয়েছি, এই যে বলছি অ্যালাউ টাকা 2,500 টাকা ডিসকাউন্ট, তাহলে ওরে আমরা ছাড় দিয়েছি, ডিসকাউন্ট দিয়েছি কত, ডিসকাউন্ট এখানে আমরা ওরে যেহেতু দিয়েছি এটা আমাদের জন্য ব্যয়, আমরা দিয়েছি ওরে 2,500 টাকা। এই যে 2,500 টাকা, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে আমাদের ওই অ্যাকাউন্ট রিসিভেবলটা তাহলে কত টাকা ছিল। তাহলে আমাদের এই যে আমরা টাকা পাইছি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাইছি, এই যে আমরা টাকা ছাড় দিছি, কারে ছাড় দিছি, অ্যাকাউন্ট রিসিভেবল রে আমরা ছাড় দিছি। এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট আমাদের এখানে ক্রেডিট করতে হবে কত টাকা, 90,000 টাকা। দুটো যোগ করে 90,000 টাকা। এখানে এই জিনিসটা অনেকে আবার বের করতে পারবেন না। তাহলে আমরা কাউকে 90,000 টাকা সেবা দিয়েছিলাম, তার কাছ থেকে 90,000 টাকা পাইতাম, সে আমাদের 87,500 টাকা দিয়েছে এবং বাকি 2,500 টাকা তারা আমরা ছাড় দিয়েছি। এটাই মূলত এর কাহিনী। এরপর কি আছে, পেইড ইলেকট্রিসিটি বিল অন জুলাই, এটা তো ইলেকট্রিসিটি এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যালারি দি স্যালারি, ও সরি, পেইড স্যালারি ফর মান্থ জানুয়ারি, হয়তো স্যালারি এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। কস্ট অফ আনইউজ সাপ্লাই, কস্ট অফ আনইউজ সাপ্লাই এর জাবেদা কি হবে, এর জাবেদা মূলত হবে সাপ্লাই ডেবিট, সরি
আমরা আগে কি সাপ্লাই কিনছি? ও এই তো সাপ্লাইজ আমরা কিনছিলাম। তাহলে আমরা সাপ্লাইজ কিনছিলাম 2000 টাকার। তখন যদি আমরা জাবেদা এইটা দেই যে সাপ্লাইজ ডেবিট, এখানে লিখে দিতেছি, যখন আমরা সাপ্লাইজ কিনছি সাপ্লাইজ রে যদি সম্পদ ধরি সাপ্লাইজ ডেবিট, এই যে 2000 টাকা, এটা আমরা সম্পদ ধরে করলাম, ঠিক আছে। আর অন অ্যাকাউন্টে হয় ও ক্যাশে করছে, আচ্ছা তাহলে ক্যাশ ক্রেডিট করে দেয়, ক্যাশ ক্রেডিট করছি 2000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু সম্পদ হিসেবে ধরলাম। তাহলে এখানে বলছে যে কস্ট অফ আনইউজ সাপ্লাইজ, যে সাপ্লাইজটা আমরা ব্যবহার করিনি তার মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে আমরা সাপ্লাই সম্পদ হিসেবে ধরছি এবং সাপ্লাইজ এখন আমাদের সম্পদ হিসেবে হাতে আছে 1000। তার মানে কি আমাদের 1000 টাকা সাপ্লাইজ বাবদ ব্যয় হয়ে গেছে, তাহলে এই ব্যয়টা অন্তর্ভুক্ত করা হয়নি, এই কারণে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট করব 1000 টাকা। আর অপর দিকে আমরা এখানে সাপ্লাইজ ক্রেডিট করব। সাপ্লাইজ ক্রেডিট করা মানে কি সম্পদটা ক্রেডিট হয়ে যাবে, এই যে সাপ্লাইজ সম্পদটা কমাবো, যেহেতু আর সাপ্লাইজ 2000 টাকার অবশিষ্ট নাই, 1000 টাকার আছে। তাহলে এখানে ক্রেডিট 1000 হওয়া আর ওখানে ডেবিট হয়ে আছে 2000, তার মানে মাইনাস করলে 1000 টাকা থেকে যাবে। এই জিনিসগুলো অনেকেই বোঝেন না, একটু মনোযোগী হয়ে দেখবেন বুঝতে পারবে। তাহলে এই তো শেষ। তাহলে 4টা কোশ্চেনেই আমাদের শেষ। নেক্সট ক্লাস 6, এখানে কিছু জার্নাল আছে। কত তারিখে? এটা হবে 13 তারিখে, অর্থাৎ গতকাল, আগামীকাল বন্ধ থাকবে, তারপরের দিন হবে। আগামীকালকে আমাদের হচ্ছে ফাইন্যান্স ক্লাস হবে, ঠিক আছে, রেডি হয়ে থাকে। তাহলে এই কোশ্চেন গুলা অ্যান্সার শিটটা দেওয়া হয়েছে, এখানে সম্ভবত 15-16টার মতো, সরি কয়টা আছে ওইরকম আছে, মানে 7-8টার মতো কোশ্চেন আছে। তাহলে সলভ করি, ঠিক আছে। তো ওগুলো হোমওয়ার্ক হিসেবে থাকলো, এগুলো যদি প্র্যাকটিস করেন এর বাইরে মূলত আর লাগবে না, ঠিক আছে। এবং এর বাইরে আমি আপনাদের বলছি যে আপনারা এগুলো করেন, এর পরেও যেগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো আমি বলছি, এমনি শুধু দেখবেন, দেখার পর যেটা পারবেন না সেই জিনিসটা ধরে রাখবেন, ধরে রেখে গ্রুপে বলবেন অথবা নোট করে রাখবেন, পরবর্তীতে একটা শীট তৈরি করা হবে, সেটাতে ওগুলো সলভ করে দেওয়া হবে। তো মোটামুটি ভাবে যে লেকচার শিট গুলো দিতেছি এগুলো থেকে উভব কোশ্চেন আসার চান্সটা সবচেয়ে বেশি আছে। যদি না আসে ওই একই ধাঁচের কোশ্চেন আসবে, সুতরাং টেনশন করার দরকার নাই। বাকি যে কোশ্চেন গুলো থাকবে এক নজর শুধু চোখ দিয়ে টাচ করে যাবেন। এগুলো আমরা দ্রুত শেষ করে প্রত্যেকটা বোর্ডের আরো যে অবশিষ্ট কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, বোঝা গেল তো আজকের ক্লাসে? কেউ তো কোশ্চেন করলেন না, কারো কি কোনো কোশ্চেন আছে? অন্য টিচারেরা কোশ্চেন করলে বিরক্ত হয়, কোশ্চেন করতেই দেয় না, আর আমি বলি যে কোশ্চেন নাই, কোশ্চেন নাই, কোশ্চেন করো। দেখো, ব্যতিক্রম, কিন্তু তারপরেও বুঝি না ছেলেমেয়েরা কেন বোঝে না যে এখানে শেখা যাচ্ছে, এখানে শেখার মতো পরিবেশ আছে, সবকিছু আছে, কিন্তু আমি আগ্রহ দেখি না। কি কারো কোনো কোশ্চেন আছে? পারা যাবে তো? নেক্সট দিনের হোমওয়ার্ক গুলো করবেন তো নাকি? কেউ তো করতেছেন না, এটাই তো খারাপ লাগতেছে। এত চিল্লাচ্ছি, এত কষ্ট করে ক্লাস নিতেছি, তাহলে নেক্সট দিনের গুলো করিয়েন। তো আজকে এ পর্যন্ত নাকি? ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।